বর্তমানে আইন শৃঙ্খলা যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। আজকে সারা দেশেই শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমি একটা রাজনীতিবিদ হিসেবে আপনার এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ে একটু মূল্যায়ন জানতে চাই। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে সালাম এবং শুভেচ্ছা। শিক্ষার্থীদের যে আওয়াজ তারা তোলা শুরু করেছেন, আজকে নর্থ সাউথ ব্র্যাক অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আওয়াজটা তোলা শুরু করেছেন এবং কিছু দূর মানে এটা কিছু দূর যৌক্তিক কিছু দূর অযৌক্তিক, মানে সব সময়ের থেকে খারাপ এটা যেমন সত্যি না, তবে যত ভালো হতে পারতো এবং যত ভালো হওয়ার আশাবাদী আমরা ছিলাম সেটা হয়নি। এবং সেটাও সবচেয়ে বেশি দুঃখের তা না, যেটা দুঃখের এবং যেই কারণে হয়তো শিক্ষার্থীরাও এখন রাস্তায় নামছেন বা নামতে বাধ্য হচ্ছেন বা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন, যে আমরা বড় দাগে সরকারের পক্ষ থেকে এমন কোনো অ্যাকশনস দেখছি না যেটার মাধ্যমে জনগণের ট্রাস্ট আবার ফিরে আসতে পারে এবং জনগণ আরও সেফ ফিল করতে পারে। সো একটা আছে না যে মানে পুলিশ বাহিনীকে আরও ক্ষমতায়ন করছি বা পুলিশ বাহিনীকে আরও জনগণ বান্ধব বানাচ্ছি, যখনই কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটছে বা অঘটন ঘটছে সেটার বিচার কাজে আমরা খুব শক্ত অ্যাকশন নিচ্ছি। মানে কিছু জিনিস কিন্তু দৃশ্যমান হতে হবে যেখানে জনগণের ভিতরে একটা বিশ্বাস সৃষ্টি করার জায়গায় আপনি আসবেন যে আইন শৃঙ্খলার অবস্থা উন্নয়ন হচ্ছে, অ্যাটলিস্ট প্রচেষ্টা আছে, সবাই চেষ্টা করছে, উন্নয়ন হচ্ছে। তাহলে হয়তো শুধু শিক্ষার্থীরা না, মানে জনগণের সব অংশই হয়তো কিছু দূর ক্ষমা দৃষ্টিতে দেখতো, যদি এই আইন শৃঙ্খলার অবস্থা একটু খারাপও থাকতো, ক্ষমা দৃষ্টিতে দেখতো যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকার একটা ক্রাইসিস মোমেন্টে এই সরকারটা আমরাই সৃষ্টি করেছি, তাহলে তাদেরকে বেনিফিট অফ ডাউট আমরা দেবো, কারণ তারা চেষ্টা তো করে যাচ্ছে, আমরা পরিষ্কার দৃশ্যমান আমরা দেখছি। প্রবলেমটা হয়েছিল যে এই দৃশ্যমান ব্যাপারটা আমরা দেখছি না, হচ্ছে না, এবং উল্টো দিকে রাদার আরো শক্ত ক্লেইমস করছে সরকারের পক্ষ থেকে। মানে একটা আছে না যে আমরা এই 10টা নতুন পদক্ষেপ নিচ্ছি আরও আইন শৃঙ্খলার অবস্থা আরও উন্নতি করবার জন্য, এবং আপনারা একটু আমাদের ধৈর্য ধরেন, আমাদের সাথে একটু সহযোগিতা করেন, আর আরেকটা হলো আমরা এই 10টা অ্যাকশন নিচ্ছি কিন্তু এখনো ভালো আছে, এটাও ঠিক আছে, আমি কিছুই করছি না, আমি কিছু করবো না, 6 মাস করি নাই, কিন্তু আজকে থেকে বেটার কখনো ছিল না। এই ধরনের কথাবার্তা যখন বলা শুরু হয় তখন জনগণের ভিতরে একটা আশঙ্কার সৃষ্টি হয়, একটা ভয়ের সৃষ্টি হয় যে তাহলে এখান থেকে তো উন্নতি হয়তো হচ্ছে না। কারণ এগেন খারাপ অবস্থা প্রথমে হওয়ারই কথা, দেশে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে আওয়ামী সরকার, ঠিক আছে, কিন্তু আপনারা কি করছেন? মাসের পর মাস চলে যাচ্ছে, আপনারা কিছু করছেন না, চুপচাপ ছিলেন। তারপর হঠাৎ করে যখন কথা বলা শুরু করেছেন যে এখন সবচেয়ে ভালো অবস্থা আছে, এর থেকে ভালো কখনো ছিল না, তখন মানুষ সব ধরনের আস্থা হারানো শুরু করে। ওই আস্থা হারানোর জায়গা থেকে কিন্তু মানুষ রাস্তায় নামে, যেটা আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা এখন নামা শুরু করেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মোস্তফা কামাল, আপনাকে জানতে এই যে আইন শৃঙ্খলা নিয়ে একটু মন্তব্য জানতে চাই। অপারেশন ডেভিল হান্ট তো চলছে সারা দেশে, সেই অবস্থায় কিছুদিন ধরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেন্ডটা যদি দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে, সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে, অনেকে বলছেন যে এইভাবে বেরোবেন না, রাতে বেরোবেন না, সব কিছু মিলিয়ে একটা টেনশন সব কিছুই দেখা যাচ্ছে। মানে এই পরিস্থিতি আপনি কীভাবে মূল্যায়ন? জি, ধন্যবাদ আপনাকে। একদিকে সেনাবাহিনী কিন্তু মাঠে আছে, ঘোষণা দিয়ে মাঠে আছে, গোপনে নয়, প্রজ্ঞাপন দিয়ে। তার উপর আবার ডেভিল হান্ট অপারেশন, অর্থাৎ শয়তান ধরা। তো এই শয়তানের কোনো জাত নাই, বা বড় শয়তান ছোট শয়তান এরকম কোনো ভাগও নেই। এই ক্ষেত্রে শয়তান বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এটাও কিন্তু পরিষ্কার না, কারণ শয়তান এখানে হরেক কিসিমের আমরা দেখছি, রাজনীতির অঙ্গনে দেখছি, সামাজিক অঙ্গনে দেখছি, অর্থনীতিতেও দেখছি। তো একসময় একটা কথা চালু আছে বা ছিল বেশি, যে শয়তান দিয়ে শয়তান ধরারও একটা ফাঁদ থাকে। বিভিন্ন অভিযানে আমরা সেটা দেখেছি, অর্থাৎ অভিযানের পূর্ববর্তী মুহূর্তে ওই কাজগুলো সেরে ফেলা হয়। এবার একটি দৃশ্যমান নয়, শয়তানি কাণ্ড আমরা অহরহ দেখছি। তো একদিকে ধরার অভিযান চলছে, আর দিন কয়েক পরেই রোজা শুরু হবে, অর্থাৎ 1 মাস ধর্মীয়ভাবে বলা হয় যে শয়তান ওই 1 মাস কয়েদির মতো থাকে। এটা ধর্মীয় বক্তব্য, যে সময় তাকে অ্যারেস্ট করে রাখা হয়, তার ক্রিয়াকর্ম থাকে না অথবা দুর্বল হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি আমরা দেখি রোজার মাসে আরেক কিসিমের শয়তান কাজ করে, তারা বেশি কাজ করে বাজার পরিস্থিতি নিয়ে। তো এরকম এই 2টা সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের যেই পদক্ষেপ আছে, কিন্তু পদক্ষেপগুলো দৃশ্যমান নয় বা ইফেক্টিভ নয়।
তাহলে কেন ইফেক্টিভ নয়? এখানে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা? এটা তো সত্য, যেই কোনো সমস্যার সমাধানে রাজনীতিবিদরা যত দ্রুত কাজ সারতে পারেন, অন্য কারো পক্ষে সেটা সম্ভব হয় না। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে শুধু পুলিশ যে সার্ভিসটা দিতে পারে, বাকি 3টা বাহিনী মিলেও কিন্তু ওই সার্ভিস দেওয়া সম্ভব হয় না। এটা হচ্ছে বাস্তবতা। তো আমাদের পুলিশ কিন্তু এখনও চর্মহাড্ডিসার অবস্থায় আছে। পুলিশের মধ্যে শুধু কিছু অদল বদল হচ্ছে, ওইটাকে তারা সংস্কার নামে চালাতে চান। এর মধ্য দিয়ে অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সেকেন্ড ইনিংস যেটা বলা হচ্ছে, সেকেন্ড ইনিংসের এই পর্যায়ে এসে আমরা দেখলাম যে 14 আর 18 যারা এসপি ছিলেন বিভিন্ন জায়গায়, কারণ 14, 18 সাথে 24ও যোগ করা উচিত, হয়তো বা হবে। তো এই নির্বাচনে ওসি সাহেবদের, এসপি সাহেবদের বিশাল এক ভূমিকা। নির্বাচনটা মূলত তারাই করেছেন এবং তাদের আমলনামায় সেটাও তারা যখন কোনো পদবি, পদায়ন বা পদোন্নতি চেয়েছেন, পাশে কিন্তু লিখেছেন তারা কি পরিমাণ ভোট ছিটতে পেরেছেন, কাটতে পেরেছেন, গুনতে পেরেছেন, ভোটের বাক্স কিভাবে টেনেছেন। এটা ছিল তাদের, কিন্তু তাদের আবার একটা পদক আছে, বিপিএম, পিপিএম। অর্থাৎ ওই হেকমত বা ওই হিম্মত যারা বেশি দেখাতে পেরেছেন, তারা কিন্তু পদোন্নতিও পেয়েছেন। তো দুঃখজনক হচ্ছে এই সময়ে এসে এই 3টা নির্বাচনের একটা, যারা সংশ্লিষ্ট ছিলেন, ডিসি লীগ, ওসি লীগ, এসপি লীগ, তাদের খুব দ্রুত একটা বিচার করা। কিন্তু এখানে এসে আমরা যখন পদক্ষেপ শুরু হয়েছে, অবশ্যই একটা মাত্রা যোগ হয়েছে এখানে। কিন্তু পদক্ষেপের মধ্যে আজকে আবার যে বক্তব্যটা এসেছে যে যাদের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারি আছে তাদের বিরুদ্ধে মামলা হবে, অর্থনীতিটা একটু পরে আনলেও হতো। যেখানে সাংবিধানিক ব্যত্যয় তারা ঘটিয়ে ফেলেছেন, রাজনীতির সর্বনাশ করে দিয়েছেন, ওটাকেও বোধহয় বিচারের আওতায় আনা উচিত। তাদের তো ওএসডি করা হচ্ছে অবশ্যই, তারপরে বাধ্যতামূলক অবসরে দেওয়া হ্যাঁ, হচ্ছে। তো এর অর্থাৎ অপরাধ করেছে বলে সেটা করেছেন। তো অপরাধীকে আবার ওখানে অপরাধের একটু ভিন্ন মাত্রা যোগ করা, যে যার বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ আছে, এগুলো কিন্তু ঠান্ডা বিষয়। ওএসডি করা, বাড়িতে পাঠিয়ে দেয়া, কারণ আমরা এরই মধ্যে যে নমুনাটা তৈরি হয়েছে, আবার তাদেরকে একসময় বাড়ির থেকে নিয়ে এসে 3টা প্রমোশন দিয়ে আপনি বসিয়ে দিবেন, ওই ভিত্তি কিন্তু এবার তৈরি হয়ে গেছে। জিনিসটা পরিষ্কার হলো না। আপনি তখন, তারাও আবার বলবে যে আমরা বঞ্চিত ছিলাম। আপনি অবাক হবেন, নিশ্চয় আপনার কাছেও তথ্য আছে, একজন ওসি মোয়াজ্জেম, নাম নিশ্চয় মনে থাকার কথা, কারণ কখনো কখনো ওসি সাহেবরা আইজি সাহেবদের চেয়েও কিন্তু বেশি ভাইরাল হয়ে যান। সেটা সেই অনেক দিন থেকেই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে খুব একজন ওসির নাম ছিল ওসি কুদ্দুস। এরপরে উনি পদোন্নতি পেয়েছেন, আরও অনেক কিছু হয়েছেন, কিন্তু ওসি কুদ্দুস হিসাবে তিনি বেশি পরিচিত। ঢাকায় একসময় ছিল ওসি সালাউদ্দিন। তো ফেনীর নুসরাত, ওই মেয়েটার হত্যাকাণ্ড, তখন আলোচিত ছিলেন ওসি মোয়াজ্জেম, আর একজন মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা। তো এই ওসি মোয়াজ্জেম সাহেবও আবেদন করেছেন যে তিনি বঞ্চিত, তিনি অত্যন্ত ত্যাগী। এই হচ্ছে বাস্তবতা। এখন এই বঞ্চিত কোটায় ওনাকেও কিছু করা হয় কিনা, আবার আমরা কিন্তু এই আশঙ্কার মধ্যে আছি। কারণ এরই মধ্যে 14, 18, 24-এ ব্যাপক ভূমিকা রেখেছেন গত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার প্রশ্নে। আর এখনকার পরিবর্তিত ভাষা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার প্রশ্নে। তো ফ্যাসিস্ট তৈরি এবং ফ্যাসিস্টকে তরতাজা রাখার বিষয়ে তাদেরও কিন্তু ব্যাপক ভূমিকা। তো ওইটা যেহেতু যখন একটা বিচার প্রক্রিয়ার দিকে চলছে, প্রশাসনিক বিচার বা বিভাগীয় বিচার, তখন কিন্তু বাড়তি উৎপাত আমরা দেখছি। ওখানেও কিছু ডেভিলের একদম অস্তিত্ব প্রমাণিত। আবার যখন ছাত্রদের একটা সংগঠন হবে, 2টা সংগঠন হবে, ছাত্রদের একটা, আবার তাদের একটা বড় সংগঠন হবে, ওইটা নিয়েও কিন্তু একটা গোলমাল। প্রকাশ্য দেখেন যেই মাত্রায়, যেই মানে, যেসব শব্দে তারা একদল আরেক দলকে সম্বোধন করছেন, মনে হয় না যে 6 মাস আগে তারা কত হরিহর আত্মা ছিলেন, একসাথেই ছিলেন। যেসব শব্দ এখন তারা উচ্চারণ করেন, একদল আরেক দলরা যেসব শব্দ দিয়ে ছোঁড়েন, এগুলো আওয়ামী লীগও কিন্তু তাদের প্রতি এসব শব্দই ছোট।